আসসালামু আলাইকুম। এইচএসসি 25, 26, 27 ব্যাচ তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য আজ আমরা আলোচনা করব আমাদের লাল সাল উপন্যাসের যে টপ 100 এমসিকিউ আছে সেটি। এই ক্লাসটা করলেই ইনশাল্লাহ তুমি ভর্তি পরীক্ষা বলো বা তুমি এইচএসসি পরীক্ষা বলো, যেখানে এমসিকিউগুলো আসে তুমি ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার করতে পারবে। তাহলে আসো আমরা শুরু করি। দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল আমরা জেনেছি আমাদের যে কবি পরিচিতি আছে সেখানে কি প্যারিস, ঠিক আছে। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটা? সেটা ছিল কোথায়? প্যারিসে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের একটা জিনিস আমরা জেনে নিলাম যে আমাদের এইচএসসি বা যেখানে যে কোনো পরীক্ষাতে ভালো করার জন্য কি কি কবি পরিচিতি আর হচ্ছে পাঠ পরিচিতি খুবই ভালো মতো পড়ে থাকা লাগবে, ঠিক আছে, এমসিকিউর জন্য অ্যাটলিস্ট কবি পরিচিতি আর পাঠ পরিচিতি। ওকে, তারপর আসো আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো কি আছে, লাল সালু কি ধরনের উপন্যাস? দেখো এখানে আমরা অপশনগুলো আগে দেখব, কারণ এই ধরনের প্রশ্নে কিন্তু একটু ডাউট হওয়ার চান্স থাকে। এখানে কি আছে? ধর্ম আশ্রিত, তুমি কিন্তু তোমার মন চাইতে পারে হ্যাঁ আমি এটা দেখাই। সমাজ সমস্যামূলক, এটাও কিন্তু তাকাতে মন যাবে। আঞ্চলিক, আঞ্চলিকটা হয়তো তুমি দেখাবা না, ঠিক আছে, আঞ্চলিকটা হয়তো তুমি স্কিপ করে যাওয়া, যেটাকে বাদ দিতে পারবা, ডিরেকশন করতে পারবা। ঘটনা নির্ভর, এটা আমরা বাদ দিতে পারবো। সো এই দুইটার মধ্যে আমরা কোনটাকে পিক করব? দেখো, লাল সালু উপন্যাসে কি বেশ কয়েকটা সামাজিক সমস্যাকে তুলে ধরা হয়েছে, কিন্তু এটা ধর্ম আশ্রিত কিন্তু তুমি বলতে পারো না, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে? সমাজ সমস্যামূলক। ওকে, তারপর আসো আমরা পরবর্তী প্রশ্নে যাব। এখানে দেখো, মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে। দেখো এখানে অলৌকিক ক্ষমতা বলে, এটা কিন্তু হয় না আসলে, সে কিন্তু তার কিন্তু অলৌকিক কোনো ক্ষমতাই ছিল না, যা ছিল সম্পূর্ণ কি ধান্দাবাজি। সবার সাথে ভালো ব্যবহার করে এটাও কিন্তু করে না, সে অনেককে শাস্তি অঢেল অর্থ প্রতিপত্তি জোরে না, তার কিন্তু অঢেল অর্থ প্রতিপত্তি ছিল না, সেটা কিন্তু ব্যাপারীর কিন্তু তার চেয়ে অনেক বেশি ছিল। সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, হ্যাঁ এটাই কারণ কি, দেখো সে কিন্তু সকলকে একটা অন্ধবিশ্বাসের মায়াজালে আচ্ছন্ন করে রেখেছিল। তারপর আসি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো, কিন্তু দেশটা না কেমন মরার দেশ, এটা বলার কারণ কি? কারণ মানুষহীন বলে না, মানুষ তো আছে অনেক। ধর্মহীন বলে না, ধর্ম তো একদম অনেক, মানে প্রচুর, ধর্মের চেয়ে ধর্মের টুপি বেশি, তাই না? দেখো, কর্মহীন বলে না, কর্ম আছে কিছু বাট কম। শস্যহীন বলে, একদম ডিরেক্ট লাইন। সো তোমার কি করতে হবে, মেইন যে লাইনগুলো আছে নাটক উপন্যাসের যে মেইন লাইনগুলো আছে, মেইন লাইন, তোমরা যারা ক্লাসটা ঠিক মতো করো না, এমসিকিউটা ক্লাস করতে শেষে এসেছো বা যারা ক্লাসটা করা দরকার, তারা কিন্তু আমাদের অন্বেষণ এডু চ্যানেলে, আমাদের ইউটিউবে যারা অন্য প্ল্যাটফর্ম থেকে দেখছো অন্বেষণ এডু, ঠিক আছে, ইউটিউবে গিয়ে তুমি সার্চ দিবা জাস্ট লাল সালু উপন্যাস অন্বেষণ এডু, দেখবে এসে পড়বে। তখন তুমি হচ্ছে দেখে ক্লাস আছে, সেখানে মেইন লাইন আমরা আলোচনা করেছি, প্লাস আমাদের একটা নোট আছে, সেই ক্লাসে তুমি কমেন্টে একটা পিডিএফ পেয়ে যাবা, সেটা পড়লেও কিন্তু তোমার কভার হবে শেষ মুহূর্তে, ঠিক আছে। তারপর আসেন সামনে যাই। এখানে দেখেন, লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ, বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, মরার দেশটা কোন কনটেক্সটে বলছিল? বলেছিল ওই কনটেক্সটে যে দেশে অনেক কিছুই আছে কিন্তু কি নেই? শস্য নেই, মানুষের খাবার দাবার নেই, ঠিক আছে, তাই না? লোকশূন্যতা না, শিক্ষাহীনতা না, হৃদয়হীনতা না, এটা কি? শস্যহীনতা। শস্যটাকে এখানে খুবই মানে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ এই শস্যহীনতার জন্যই কিন্তু মানুষ সবকিছু করছে আলটিমেটলি, ঠিক আছে। সরি, একটু ঠিক করে নিই আমি এটা। আচ্ছা দেখো এখানে যে অতি সন্তর্পণে ধানের ফাঁকে 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 তারা নৌকা চালায়, কেন? তারা কেন হচ্ছে অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে চালাচ্ছে? এখানে কিন্তু একটা কনটেক্সট আছে। দেখো, শুরুতেই কিন্তু তাহেরা কাদের কি করছিল? তারা মাছ ধরছিল। কোথায়? তারা কিন্তু সেখানে মাছ ধরছিল, তখনই কি মজিদ আসে, ঠিক আছে, একদম প্রথম যে নাটকে একটা সিন। দেখো এখানে ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে দক্ষ শিকারী বলে ধান খেতে নৌকা চালানোর অসুবিধার জন্য সতর্কতার মান নেই বলে, এটা কিন্তু ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। কেন? ঢেউ বা শব্দ হলে কিন্তু কি মাছ চলে যাবে, তাই না? মাছ কি তোমার হচ্ছে সতর্ক হয়ে যাবে। ওকে, মাছ যাতে সতর্ক না হয়, মাছ যাতে সতর্ক না হয় সেই জন্য কি তারা এই কাজটা করছে। ওকে, সো তোমাদের কিন্তু আসলে যারা এইচএসসি 26, 27 আছো, তোমাদেরকে আমি সাজেস্ট করবো, পরীক্ষা যেহেতু অনেক দেরি আছে, তোমরা নাটক উপন্যাসটা পড়ে ফেলো। হ্যাঁ, তোমরা হচ্ছে শেষ মুহূর্তের জন্য এরকম
অপেক্ষায় থাকবা না যে আমি শেষ মুহূর্তে একটা ক্লাস করে নিব হয়ে যাবে, এটা উচিত না আসলে, ঠিক আছে। তারপর দেখো লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রাম কোন দিকে, এটা কিন্তু ডিরেক্ট বলা আছে যে তোমার হচ্ছে লাল সালু উপন্যাসে মতিগঞ্জে যে সড়কটা আছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে কি মতিগঞ্জে যে সড়কটা যাচ্ছে এইখান থেকে তোমার গ্রামটা কোন দিকে, ধরো এটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে, ম্যাপ অনুযায়ী আমরা ধরলাম এটা কি উত্তর দিক। সো মতিগঞ্জের সড়কটা কোন দিকে, উত্তর দিকে, ঠিক আছে। তুমি হচ্ছে এখান দিয়ে তুমি সড়কটা থেকে জাস্ট উত্তর দিকে মুভ করবা, ওকে। তারপর আসি আমরা পরবর্তী প্রশ্নে যাব। মোহাম্মদনগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল, মসজিদ কিন্তু তার আগে কই ছিল, গারো পাহাড়ে ছিল, ঠিক আছে, একদম ডিরেক্ট লেখা আছে। আওয়ালপুরে না, কারণ কি আওয়ালপুর হচ্ছে কি বাসার গ্রামটা, ওকে। নোয়াখালীতে না, নোয়াখালীর কনটেক্সটে লেখা হয়েছে, করিমগঞ্জেও না, ওকে, করিমগঞ্জে কি হাসপাতাল। আচ্ছা, তারপর দেখো এখানে লাল সালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত, হাঁপানি রোগে আক্রান্ত কিন্তু এখানে কি সলোমনের বাপ, ঠিক আছে, সলোমনের যে বাপ সেই কিন্তু কি হাঁপানি রোগে আক্রান্ত, উপন্যাসে কিন্তু ডিরেক্ট একদম বলা হয়েছে একটা লাইন যে কে হাঁপানি রোগে আক্রান্ত, সলোমনের বাপ। এখানে দেখো লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে, এ অশীতিপর বৃদ্ধ প্লাস আরেকটা জিনিস যে হাঁপানিতে আক্রান্ত, আরেকটা জিনিস কি হচ্ছে হাঁপানিতে আক্রান্ত, সেটাকে সলোমনের বাপ, ঠিক আছে। সলোমনের বাপকে নিয়ে এই দুইটা প্রশ্ন কিন্তু মাঝে মাঝে আসে যে অশীতিপর বৃদ্ধকে আর হচ্ছে তোমার হাঁপানি রোগে আক্রান্তকে, ওকে। তারপর আসেন সামনে যাই আমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে এখানে দেখো যে লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়, দেখো এটা কিন্তু একদম ডিরেক্ট বলা হয়েছে যে যখন রহিম তোমার হচ্ছে যখন তোমার মজিদ রহিমাকে বিয়ে করে, বিয়ে করার পরে সে যখন দেখে যে রহিমা একদম চালচলন একদম খুবই মানে সে শব্দ করে হাঁটছে মাটিতে, সে মানে অনেক মানে প্রাণচঞ্চল একজন মহিলা, তখন বলেছিল যে হ্যাঁ রহিমা যখন মাটিতে হাঁটে, ঠিক আছে, রহিমা যখন মাটিতে হাঁটে তখন কি একদম মাটিতে আওয়াজ হয়, ঠিক আছে, তখন সে বলে যে এইভাবে হাঁটতে হয় না, এ মাটি গোসা করে রাগ করে, ঠিক আছে, এভাবে হাঁটো না তুমি আর, এসব কথা বলে রহিম। তারপর দেখো পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে, লাল সালু উপন্যাসে মাজারটি দেখতে কেমন, এখানে কিন্তু ডিরেক্ট একটা লাইন যে মাজারটি দেখতে কি মাছের পিঠের মতো, ধরো কে মাজার কি নর্মালি তোমার ধরো যে এই সাইড থেকে দেখলে কি ধরো যে এমন থাকে, তাই না, ধরো যেরকম টাইপ থাকে, ধরো যেরকম লাল সালু দিয়ে আটকানো একটা মাজার, ঠিক আছে। আর মাছ নর্মালি কেমন থাকে, ধরো যে মাছগুলো এমন হয়, ধরো যে একটা মাছ, ঠিক আছে, আমি একা কিন্তু খুবই খারাপ, ধরো যে একটা মাছ, ঠিক আছে, ধরো এরকম একটা মাছ, তো এইটাকে যদি মাছের পিঠ ধরো এই পার্টটাকে, হ্যাঁ, তুমি একটা মিল কিন্তু একটা পাবা মাজারের সাথে, ঠিক আছে, সেই কারণে কি বলেছে মাজারটি দেখতে কেমন মাছের পিঠের মতো, ওকে। তারপর এখানে দেখেন কলমা জানো মিয়া, প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল, সেটা বলেছিল হচ্ছে দুদু মিয়াকে, ঠিক আছে, দুদু মিয়াকে সে কি বলছিল তুমি কলমা জানো মিয়া, দুদু মিয়া তো ধরো যে খালি একটা কথাই যে খাইবার পাই না আমি, যে খাইবার পাই মানে সে হচ্ছে ধরো কিছু হইলেই খালি কি খাইবার পায় না, মানে সে খাবার যে পায় না এই জিনিসটাকে সে বারবার খালি তুমি যাই বলো না কেন তাকে এই ভালো আছো, তো খাইবার পাই না, মানে তার সেম কথা বারবার, ঠিক আছে। সে দুদুমে বলছিল কি যে তাকে জিজ্ঞাসা করছিল মজিদ কলমা জানে কিনা, ওকে। তারপর দেখো যে লাল সালু উপন্যাসে কোচ বিদ্ধ হয়ে নিহত হয় কে, এটা কিন্তু একটা লাইন লেখা আছে যে কোচ বিদ্ধ হয়ে নিহত হয়েছে কে, সমীর উদ্দিন, সমীর উদ্দিন কোচ বিদ্ধ হয়ে নিহত হচ্ছে কীভাবে, ধরো যে গ্রামে তো জমি জমা নিয়ে খুব ইয়ে হয় ঝামেলা হয়, তোমার যে সমস্যা লেগেই থাকে, ঠিক আছে, একটু জমি নিয়ে মেরে ফেলে, সো কোচ জিনিসটা কি তোমার ধরো যে এরকম মাছ ধরার কিছু জিনিসপত্র আছে না, যে এরকম এগুলো হচ্ছে তোমার লোহা টাইপ, ঠিক আছে, এরকম একটা টাইপ হয়, আর তোমার ধরো যেরকম একটা থাকে এরকম একটা ইয়ে থাকে চোখা থাকে, এই টাইপ জিনিস কিন্তু তোমার কোচ বলে। সো এই কোচবিদ্ধ হয়ে নিহত কীভাবে হয়েছিল, ধরো এগুলো তো মাছ ধরার জিনিসপত্র, ঠিক আছে, মেইনলি কি মাছ ধরা বা এইসব কাজে ইউজ করা হয়, সো তোমার এই কোচগুলো ইউজ করেই তোমার যখন ঝগড়া টগড়া লাগে তখন কি একদম বিধিয়ে দিয়েছিল, এটা লেগেই কি নিহত হয়েছে কে, সমীর উদ্দিন, ঠিক আছে, সমীর উদ্দিন নিহত হয়েছে কীভাবে, কোচবিদ্ধ হয়ে। তারপর দেখো এখানে ছেলেমেয়েরা কখন আমসি পাড়া পড়ে, সেটা কি তোমার ধরো
ছেলেমেয়েরা তোমার কি তোমরা দেখবা যে নর্মালি গ্রামের যে মক্তবগুলো আছে, ঠিক আছে, মক্তব বা মসজিদের মক্তব, তোমার ধরো যে ফজরের নামাজের পরপর একদম ফজরের পরপর যে মক্তবগুলোতে দেখবা যে সাউন্ড হয় খুব জোরে কি আলিফ বা তা, তারপর রিকোয়ান শুরু করতেছে, এটা কে বলে কি আমসি পারা বলে। এটা কখন হয়? এটা নর্মালি ভোরে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে কি ভোরে একদম ফজরের নামাজের পরপর। তারপর দেখো এখানে ছোটবেলায় নাকে নোলক পরে হলদি শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে? কি রহিমা। যখন রহিমার বর্ণনা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে রহিমা কেমন, রহিমা হচ্ছে মজিদ আর গ্রামবাসীর মধ্যে একটা চোখ মিলবন্ধন। তারপর আর অনেক কথা বলার টাইম একটা কথা কিন্তু বলেছিল যে রহিমা কি ছোটবেলায় এই কাজগুলো করতো। ওকে, তারপর দেখেন পরবর্তী প্রশ্নে, মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র, এই যে বললাম যেটা, মোহাম্মদনগর যে গ্রামটা, এই গ্রামের বাকি যে মহিলারা আছে তাদের সাথে মজিদের যোগসূত্র কি হবে? রহিমার মাধ্যমে। রহিমা কি মজিদের স্ত্রী, সো কিছু হয়ে তারা কি করে মজিদের স্ত্রীর কাছে বায়না ধরে যে আমাকে এই হেল্প করো, ওই হেল্প করো, হ্যাঁ, মজিদ তুমি তো একমাত্র মজিদের কাছে পৌঁছাতে পারো, সো এইসব। তারপর দেখেন সামনে যদি যাই আমরা একটু, এখানে দেখেন যে রহিমাও কেঁপে কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসে উদ্ধৃতিতে রহিমার ভয়ের কারণটা কি? দেখো রহিমার ভয়ের কারণ হচ্ছে এখানে কি আছে, মজিদের নিষ্ঠুর আচরণ। মজিদ কিন্তু মাঝে মাঝে নিষ্ঠুর আচরণ করে অনেকের সাথে, সেটাকে ভয়ের কারণ হিসেবে দেখায় নাই, ঠিক আছে, সেটাকে ভয়ের কারণ হিসেবে দেখায় নাই। ধরো যে আচ্ছা এখন ভালো লাগতেছে আরো দেখতে। আচ্ছা দেখো তারপরে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, সেটাও কিন্তু দেখায় না এভাবে। জমিলার বেপরোয়া আচরণ, এটাও না। এটা কি মাজারের ঐশী শক্তির যে কল্পনা, মানে মাজারের যে একটা তোমার শক্তি আছে, মাজারের যে একটা তোমার অন্যরকম এনার্জি আছে, পাওয়ার আছে একটা, ঠিক আছে, সেইটা কল্পনা করেই কিন্তু কি রহিমাও কেঁপে কেঁপে ওঠে যে মাজার, তানি তো একদম মাজারের মানুষ, হ্যাঁ, সো তাকে ভয় পাইতে হবে, এরকম একটা সিচুয়েশন। তারপর দেখেন আমরা যদি সামনে যাই, অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটি জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। লাল সালু উপন্যাসে এটা কে বিশ্বাস করে না? এইটা হইতেছে তোমার তাহেরের বাপ, ঠিক আছে, তাহেরের বাপ কেন বিশ্বাস করে না? হাসনির মা, এটার কনটেক্সটটা হচ্ছে কি তোমার ধরো যে হাসনির মার সাথে, ঠিক আছে, হাসনির মার সাথে, তো হাসনির মা যখন তাদের বাবা মায়ের যে ঝগড়াটা, বাবা মায়ের ঝগড়ার কথাটা বলে দেয় গিয়ে মজিদকে, ঠিক আছে, সো মজিদ তো বুঝতেই পারে যে সেই বাড়িতে কাজ যাওয়া আসা আছে, এই তোমার তাহের কাজের বাপ এটা বুঝে কি হবে, কারণ ওই বাড়িতে যাওয়া আসা একজন লোকেরই আছে, হাসনির মা, ঠিক আছে, মানে হাসনি কিন্তু ছেলে, ঠিক আছে, তোমরা অনেকে কিন্তু হাসনি নাম দেখে ভাবতে পারো যে মেয়ে, কিন্তু হাসনি কিন্তু একটা নর্মাল ছেলে। কেন? তোমার কিন্তু একটা ডিরেক্ট কিন্তু একদম লেখা আছে, ঠিক আছে, তুমি দেখবা যে একটা পার্টে তোমার হচ্ছে যে লেখায় আছে যে কেমন মোটা তাজা পোলা, মানে তোমার হচ্ছে যে রহিমা কিন্তু বলে একটা ইয়েতে সিনে যে কেমন মোটা তাজা পোলা, মনে হয় হাসনের আমি পোষ্য রাখি, ঠিক আছে, সো এখানে তাহেরের বাপ হবে এটা। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, দেখো কথাটা মিথ্যা জেনেও প্রচন্ড জ্বলে ওঠে অন্তর, উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কারণ বোঝানো হয়েছে? সেটা হচ্ছে কি তাহেরের বাবার। সেটা কি তাদের হচ্ছে গ্রামের কোনো একটা টাইমে, ঠিক আছে, যে এরকম একটা কথা উঠছিল যে তাহেরের যে মা, হ্যাঁ, তার ঘরে অন্য কোনো পুরুষ ঢুকেছিল, এরকম একটা কনটেক্সট, কিন্তু এটা সে জানে মিথ্যা, তাহেরের বাবা, তাও স্টিল তার অন্তরটাকে জ্বলে ওঠে। ওকে, এই কথাটা শোনার পরে। তারপর আসলে আমরা যদি একটু সামনের দিকে মুভ করি, দেখো এখানে যে উনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে, মানে কার মৌত? এখানে মৌত মানে কি? মৌত মানে হচ্ছে এখানে মৃত্যু, ঠিক আছে, মৌত মানে কি? মৃত্যু। সো কে এখানে মৃত্যু কামনা করছে? এখানে মৃত্যু কামনা করছে হচ্ছে তোমার হাসনির মা। হাসনির মা কেন? কারণ হাসনির মা কেন মৌত কামনা করে? যাতে সে হচ্ছে ঝগড়া দেখতে পারে না, বাবা মায়ের যে ঝগড়াটা, ঠিক আছে, তার যে বাবা মা এই বৃদ্ধ বয়সে, হ্যাঁ, বাবা মায়ের যে ঝগড়াটা, তার বাবা মায়ের যে বৃদ্ধ বয়সে যে ঝগড়াটা, সেটা কি সে সহ্য করতে পারে না, সে সেজন্য বলে কি যে ওনাকে কোন আমার যাতে মৌতের জন্য দোয়া করে, এরকম একটা কথাবার্তা সে বলছিল। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই যদি আমরা, এখানে গিয়ে দেখতে পাবো, দেখো এখানে হাসনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন? সেই কথাটা কি ঘরের বাইরে কথা বলায়, দেখো সীমা লঙ্ঘনও না, আদেশ অমান্য না, মসজিদের বাইরে যাওয়ার জন্য পিটায় না, মেইনলি ঘরের কথা বাইরে বলায়। ঘরের কোন কথা বলেছে? তারা তার স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয়েছিল, সেই ঝগড়ার ব্যাপারটা সে কি মসজিদের সাথে শেয়ার করে, ব্যাপারটা, ঠিক আছে, রহিমার সাথে শেয়ার করে যে ব্যাপারটা কি খুব খারাপ হয়ে যেতেছে, হ্যাঁ, সো এই কারণে কিন্তু তাকে প্রচুর পিটায়, ঠিক আছে।
আচ্ছা, তারপর দেখো এখানে ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন। কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? এটা হচ্ছে কি তাহের কাদেরের বাপের। কেন, কোন কনটেক্সটে? যখন তাকে নিয়ে বিচার বসানো হলো, তাকে নিয়ে কি বিচার বসানো হলো, ঠিক আছে, তারপর তাকে কি অপমান করা হলো। ওকে, সো এইসব টাইমের পরে কিন্তু তার মানে একদম বাজে অবস্থা, যে তার ভেতরে কিন্তু একদম ক্রোধের আগুন, তারপরে কিন্তু সে সুইসাইড করে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি যে ঢেঙা বুড়ো কার কথায় বিভ্রান্ত হয়? ঢেঙা বুড়ো কিন্তু মজিদের কথায় বিভ্রান্ত হয় যখন তার বিচার কার্য শুরু হচ্ছে, ঠিক আছে, গ্রামের যে বিচার কার্য, সেই বিচারের টাইমটাতে কিন্তু মানে সে মজিদ কিন্তু শুরুতে এসেই কেমন যেন উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়। কিছু কিছু মানুষ আছে না, যে তোমার সামনে এসেই ধরো যে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে, তুমি খুবই অকওয়ার্ড হয়ে যাবা, সেরকম সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে আর কি। তারপর দেখো, তুমি কি হরফ কইরা বলতে পারো যে তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন করেছিল কে? মজিদ করেছিল। কাকে করেছিল? তাহের কাদেরের বাপকে। তাহের কাদেরের বাপকে, যখন তার বিচার কার্য হচ্ছে, যখন হাসন ইমাম বিচার দেওয়ারকে পর তখন বলেছিল আর কি, ঠিক আছে। ওকে, তারপর পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে? এটা এসেছিল ৫ম হিজরি সনে, ঠিক আছে। কত সনে? ৫ম হিজরি সনে। এটা একদম ডিরেক্ট একটা লাইন, যখন মজিদ বিচার কার্যটা করে তখন কিন্তু তিনি মানে এই কথাবার্তাগুলো বলে। তারপর দেখো, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মজিদের। উক্তিটি কে করেছিল? মজিদ, ঠিক আছে। তারপর দেখো আমরা পরবর্তী প্রশ্নে যদি যাই, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? এখানে খেলোয়াড় হচ্ছে তাহের কাদেরের বাপ, ঠিক আছে। খুবই আইরনিক করে একটা লাইন লিখেছিল, তাহের কাদেরের বাপ। মেইনলি কি যে তোমার তাহের মানে কাদেরের বাপ ভার্সেস কি তাদের মা, তারা কি প্রচুর একটা যুদ্ধ, একটা ক্ষেত্র, কুরুক্ষেত্র লেগে থাকতো না তাদের। কিন্তু যখন খেলোয়াড় চলে গেছে, মানে কি একজন মারা গিয়েছে, এখন খেলবে কার সাথে? সে চুপচাপ এখন বসে থাকে, তাদের কাজকর্ম নাই। তারপর দেখো, লাল সালু উপন্যাসে ঝড় এলেই হই হই করার অভ্যাসকার? এটা হচ্ছে হাসুনির মার। সে হচ্ছে কি ঝড় এলে একদম হই হই করে, যত যা আছে মানে মুরগি টুরগি সব ঘরে নেয়, এরকম আর কি। সে খুবই মানে তাকে কিন্তু একটু প্রাণচঞ্চল একজন মহিলা হিসেবে দেখানো হয়েছে উপন্যাসে। আচ্ছা, তারপর দেখো, লাল সালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটিকে উপন্যাসিক কিসের সাথে তুলনা করেছেন? সিদ্ধ ধানের যে ভাবটা, ঠিক আছে, ভাবটা কেমন? তোমার তো ধান যখন সিদ্ধ করা হয়, ধান সিদ্ধ করার পর যখন খোলা হয়, ঠিক আছে, খোলার পর যে একটা ভাব বের হয় ধানের, হ্যাঁ, সেটাকে তিনি তুলনা করেছেন কিসের সাথে? সাপের শীষের সাথে, ঠিক আছে। ক্লায়েন্ট বললো যে মানে সিদ্ধ ধানের এই যে ভাবটা, সেটা দেখে তার জন্য মনে হয় সাপের শীষ। ওকে, এখানে দেখো যে অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? এটা কি সাপের চোখের মতো, ঠিক আছে। অন্ধকারে মজিদের যে চোখটা, সেটা কি সাপের মতো কি চকচক করে, সাপের চোখের মতো। হ্যাঁ, এরপর আসো, এখানে দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? যখন ধানের মৌসুম। ধানের মৌসুম যখন আসে, তখন কি মানুষজনের কি অন্ধবিশ্বাস, মানুষজনের কি যে এই যে অন্ধবিশ্বাস, সে অন্ধবিশ্বাসকে পুঁজি করে মানুষজন কি ধান টান নিয়ে যাবে, তখন কি মানুষজনের কি টাকা পয়সা সব কিছু থাকবে। আবার যখন দুর্ভিক্ষ আসছে, যখন মানুষের শস্য নাই, তখন আর পীড়া নাই, পীড়া তোমার পাশে নাই আর তখন, ঠিক আছে। ওকে, তারপর দেখো, মসজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায় কেন? কারণ আওয়ালপুরে নতুন পীর এসেছে। আওয়ালপুরে নতুন পীর মানে কি তার এখানে কি প্রতিদ্বন্দ্বীর আগমন, তাই না? এখানে তার কি একজন প্রতিদ্বন্দ্বী এসেছে নতুন। তার নতুন প্রতিদ্বন্দ্বী যখন আসবে, তখন কি সে কি তোমার মানে ঠিক থাকতে পারবে নাকি? একটু ভয় পাবে তখন অবশ্যই, তাই না? যে সে এখানকার নতুন সে এখানকার নিজের মতো করে মাজার চালায়, এখানে নতুন পীর আসলে তো তার ঝামেলা। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো? সূর্য যখন হেলে পড়ে, সূর্য যখন হেলে পড়েছে তখন সে আওয়ালপুর গ্রামে পৌঁছানোর টাইমে সে গিয়ে কি দেখে? তারা কি আসরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে। তখন কি সেখানে একটা হাঙ্গামা বাজে,
এবং তাদের মধ্যে একটা মারামারি হয়, ঠিক আছে। সো এই একটা অবস্থা, এখানে একটা ঝামেলা ক্রিয়েট হবে, নাটকীয় একটা ভাব দেখতে পারবে এখানে তোমরা। আচ্ছা, আমরা যদি পরবর্তী প্রশ্নে এখানে যাই যে পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরটা কে? এখানে কিন্তু পাথরটা হচ্ছে মজিদ, ঠিক আছে। মজিদকে বলা হয়েছিল যে একটা সিনে যে পাথরটা নড়াচড়া করতেছে না একদমই, তো তারপরে হচ্ছে পাথরটা এবার হঠাৎ নড়ে। লাল সাল উপন্যাসে ভাং গাঁজা খাওয়া রসক শূন্য হারগিলের চেহারাকার, যখন মজিদের কথা শুনে, হ্যাঁ, তোমার হচ্ছে যে সেখানে গিয়ে মারামারি করতে যায়, যারা তোমার আহত হয় তাদেরকে নিয়ে যায় কি হসপিটালে, ঠিক আছে। সেই হসপিটাল যে কম্পাউন্ডারটা ছিল তার এরকম চেহারার একটা বর্ণনা দেওয়া হয়েছে উপন্যাসে। এখানে দেখো যে মজিদ কার ভয়ে শক্তিগত হয়। মজিদ কিন্তু আওয়ালপুরের পীরে ভয় পায়, কেন? সে তো তার প্রতিদ্বন্দ্বী, সে যদি আসে এখানে তার তো একদম তোমার তো কম্পিটিশন হচ্ছে না একটা, সে আগে তো মানুষ মজিদকে মানতো, এখন তো আর মানবে না, তাকে বেশি মানতেছে। তারপর দেখো যে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি ছিল? আমেনা বিবি, ঠিক আছে। তার সাথে কি হয়, পরে কিন্তু ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে, তালাক দিয়ে দেয়। কেন? এখানে একটা মজিদের কূটকৌশল থাকে। লাল সাল উপন্যাসের পরগাছা মুরব্বী কে? এখানে দেখো পরগাছা মুরব্বী, ওকে, এখানে পরগাছা মুরব্বী কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এখানে যদিও তোমার হচ্ছে অপশনে ধলামিয়াটা নাই, অপশনে ধলামিয়া থাকলে কি পরগাছা যে থাকে আর কি, যে পরগাছা হিসাবে কি করে তোমার হচ্ছে কি মানে তোমার মানে বোনের বাসায় আছে সে কে? ধলামিয়া, ঠিক আছে। কিন্তু পরগাছা মুরব্বী সে কিন্তু আবার খালেক ব্যাপারী। কেন? সে কিন্তু মজিদকে মানে কেন্দ্র করে বা মজিদকে তোমার ধরে, ঠিক আছে, সে মজিদকে ধরে সে কিন্তু আগাচ্ছে, ঠিক আছে। তুমি মুরব্বী বলে পরগাছা মুরব্বী, তাই খালেক ব্যাপারী দিবা। এখানে দেখো মজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তানাদি হয় না কেন? সেটা কি পেটে বেরি পড়ায়। মজিদ একটা কনসেপ্ট দেয় যে পেটে হচ্ছে বেরি পড়ে, ঠিক আছে, মানে পেটে সুডো সায়েন্স, মানে সাইন্টিফিক কিছু না, মানে তোমার কুসংস্কার আর কি, যে পেটে বেরি পড়ছে এই জন্য তার সন্তান হচ্ছে না। তারপর দেখো যে লাল সাল উপন্যাসে যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, এখানে সাপ কি? এই সাপটা হচ্ছে লালসা। মজিদ যখন তোমার হচ্ছে আমেনা বিবিকে দেখে তখন কিন্তু তার যখন সে নামে পালকি থেকে তখন তার পাটা দেখে তার মনে একটা সাপ জাগে, একটা লালসা জাগে, আবার সেখানে গিয়ে একটা কোমলতার ফুল ফোটে। তারপর দেখো তোমার দাড়ি কই মিয়া, এখানে কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাস। আক্কাস হচ্ছে কি তোমার গ্রামে এসে বেশ কিছুদিন সে হচ্ছে কি পাটের কল চাকরি করেছে, হ্যাঁ, তারপর সে গ্রামে এসে নতুন করে একটা স্কুল খুলবে এরকম একটা অবস্থা। কিন্তু স্কুল খুললে তো সবাই শিক্ষিত হয়ে যাবে, তখন মজিদের ব্যবসা কই যাবে? সেজন্য কি মজিদ তাকে কিছু করতে দিবে না, সেজন্য তাকে কি একদম ভরকে দেয়, তোমার দাড়ি কই মিয়া। আক্কাসের বাবার নাম কি? আক্কাসের বাবা হচ্ছে মোদাব্বের মিয়া। মোদাব্বের মিয়া মানুষটা কেমন? সে কিন্তু কুসংস্কারাচ্ছন্ন, ঠিক আছে, কুসংস্কারাচ্ছন্ন। সে কুসংস্কারাচ্ছন্ন কেন? সে কি মজিদের কথা শুনে তার সন্তান বা ছিল আক্কাসকে নিয়ে সে অনেক উল্টাপাল্টা কথা বলে এবং আক্কাসকে যা করতে চায় সেটা করতে দেয় না সে। তারপর দেখো এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, এখানে কি প্রকাশিত হয়েছে মজিদের? সেটা কি আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা মজিদের। দেখো মজিদ কিন্তু একটা সময় ঝড়ের মুখে উড়ে যাওয়া পাতার মতোই ছিল, তার কিছু ছিল না, কিন্তু সে কি যখন এই গ্রামে আসলো আস্তে আস্তে সে তার প্রভাব প্রতিপত্তি আর্থসামাজিক অবস্থা সবকিছুরই কিন্তু একটা উন্নতি সাধন করেছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তি করেছে। জমিলা যখন দেখে তাকে বিয়ে করতে আসতেছে, সে প্রথমবার দেখার পরেই কিন্তু এই কথাটা বলেছিল যে এই মজিদকে দেখে যে তানি বুঝি দুলার বাপ মানে কি সে তার হাজবেন্ডের বাপ ভাবছিল মজিদকে, কিন্তু তার সাথে কিন্তু মজিদেরই বিয়ে হয় আলটিমেটলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে লাল সাল উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বৃদ্ধি চলে কোথায়? এটা নিয়ে বলা হয়েছিল যে ডোমপাড়ায়, হ্যাঁ, ডোমপাড়া যে আছে সেখানে কি অবিশ্রান্ত ঢোলক বেজেই চলেছে, ঠিক আছে। সেখানে কি কোনো একজন মানুষ মারা গিয়েছে, সেই জন্য কি অবিশ্রান্ত ঢোলক বেজে গিয়েছে, অ্যান্ড সেটা কিন্তু মজিদের পছন্দ হচ্ছে না খুব একটা, ঠিক আছে, এটাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন এখানে সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কে খাঁচায় ধরা পড়েছে এটা নিয়ে কথা বলা হয়েছে। দেখো এটা কিন্তু জমিলা, ঠিক আছে, জমিলা যখন ধরাশয়ী হয়ে যায়, ঠিক আছে, জমিলা যখন ধরাশয়ী হয়ে যায় তার তো আসলে এই টাইমটা কি খেলে দুলে বেড়ানোর কথা, এটা কি বিয়ের বয়স ছিল না তার, ওইরকম উপন্যাসে দেখানো হয়েছে। সো সে যখন তার জন্য বিয়ে হয়ে যায় দাও মজিদের মতো একটা মানুষের সাথে, তখন তাকে বলা হয়েছে কি সে যেন খাঁচায় ধরা পড়েছে। তারপর দেখো যে সে যেন খাঁচায় ধরা পড়েছে, এখানে কার কথা বলা হয়েছে? এটা কি জমিলা। দুইটা বোর্ডে এসেছে টানা, একটা কিছু কিছু প্রশ্ন আছে না বারবার আসে ইম্পর্টেন্ট, এগুলোই তোমরা বারবার পড়বা।
তারপর দেখো যে লাল সালু উপন্যাসের মহাসমুদ্রে ডাককে অবহেলা করে বালুদের যেন খোঁজে, কি খোঁজে, বাক্যে কি প্রকাশ পেয়েছে, এটা কি? দেখো এখানে যাও, মহাসমুদ্রের ডাক, মহাসমুদ্রের ডাক মানে কি? এটা কি সৃষ্টিকর্তার একটা ডাক, ঠিক আছে? মহাসমুদ্রের ডাক কি? সৃষ্টিকর্তার একটা ডাক, ঠিক আছে? এটা অবহেলা করে আমরা বালুদের কি খুঁজতেছি? আমরা এই যে দুনিয়াবী জিনিসপত্র, দুনিয়াবী ফেক জিনিসপত্র, অন্ধবিশ্বাস, এগুলোর পেছনে ছুটছি। তাহলে এটা কি হবে যে অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি যে আমাদের আগ্রহটা, ঠিক আছে, অসীমকে আমরা খুঁজতে চাই না, আমরা যেটা চোখের সামনে দেখি সেটাকে আমরা কি বিশ্বাস করতে চাই। তারপর দেখেন এখানে, এখানে কি বলছে? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে তোমার ক্ষেতের প্রান্তরে জড়ো হওয়া লোকজন। যখন তোমার ক্ষেতের শস্য নষ্ট হয়ে যায় তখন কি ক্ষেতের প্রান্তরে মানুষজন তোমার ধরো কি তারা কি যখন ইয়েতে তোমার কি বলে মানে তাদের যখন ইয়েতে আসে, ক্ষেতের পাশে আসে, যখন তাদের ভালো ফসল হয় তারা কি তোমার যখন তার ফসল ভালো হয় তখন তারা কি মানে আল্লাহকে ইয়ে করে, স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে। বাট যখন তাদের খারাপ হয় তখন কি মানে তারা স্মরণ করে না, তখন কি তারা পীরের এদের শরণাপন্ন হয়, ঠিক আছে? সে তাদেরকে কি বলা হয়েছে? ক্ষেতের প্রান্ত যারা হলো কিন্তু কি বলা হয়েছে? বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ। এরপর ধরো যে যখন আরেকটা সিন আছে, যখন তোমার হচ্ছে যে মজিদ তাদেরকে যখন মানে ভয় দেখায়, ঠিক আছে, যে তোমরা নাফরমানি করিও না, তোয়াক্কল রাখো, তখন কি তারা ভয় পেয়ে যায়। এইটাই কি বিশ্বাসের পাথরে খোদাই করা চোখটা। ধান দিয়ে কি হইব? মানুষের যদি জান না থাকে, সেটা কি বলছে? ক্ষোভ, ঠিক আছে? মানে মজিদে কি প্রকাশ পেয়েছে এখানে? ক্ষোভ। তার এখানে খুব প্রকাশ পাওয়ার কথাটা কি? দেখো মানুষজন বেঁচে আছে, হ্যাঁ, এখানে তোমার ধরো তারা কি কষ্ট পাচ্ছে কেন? তারা হচ্ছে কষ্ট পাচ্ছে যে শস্য হয় নাই, এরকম হয় নাই, তারা ভয় পেয়ে গেছে এটাতে, তারা হচ্ছে আল্লাহর প্রতি তোয়াক্কুল রাখতেছে না, সে কারণে সে ক্ষোভ প্রকাশ করেছে তারা। তারপর দেখো খোদার উপর তোয়াক্কুল রাখো, এটা কার উক্তি? এটা কি মজিদের উক্তি। যখন তারা খুব হতাশ হয়ে যায়, তাদের শস্য ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে, সেজন্য কি মজিদ বলে যে খোদার উপর তোয়াক্কুলটা রাখো। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটা? শেষ বাক্য কিন্তু এটা, যে বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ, ঠিক আছে, এইটা। আচ্ছা, তারপর দেখো এখানে লাল সালু উপন্যাসের মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে কি? এটা কি মাজারের রহস্যময়তা, ঠিক আছে, যে মাজারের যে একটা রহস্যময়তা সেটাকে বোঝানো হয়েছে, যে মাছের পিঠের মতো কি একটা রহস্যময় জিনিস, কি একটা ধরা ছোঁয়ার বাইরের জিনিস, সেটাকে মিনিং দিয়েছে এখানে। তারপর দেখো এখানে বতর দিন কিসের সাথে সম্পর্কিত? বতর দিনটা মেইনলি তোমার ধরো যে যখন ধানের মৌসুমটা, ঠিক আছে, ধানের যে মৌসুমটা, ধানের মৌসুমটাকে কি বলা হয়? বতর দিন, ঠিক আছে, মানে ধান কাটতেছে মানুষজন, ধান বাড়তেছে, তারপর তোমার ধরো যে হ্যাঁ, সো এটা কিসের সাথে কানেক্টেড? এটা কি চাষাবাদের সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর দেখেন এখানে যে রুঠা জমি কি? রুঠা জমি মানে হচ্ছে কি তোমার নিষ্ফল জমি, একদম বার্ডেন, ঠিক আছে, যে জমিতে তোমার কাল্টিভেবল না, তোমার ধরো যে ব্যারেন ফিল্ড বলি না আমরা ইংলিশে, ব্যারেন ফিল্ড, এই রুঠা জমিটাই হচ্ছে কি ব্যারেন ফিল্ড। ওকে, আচ্ছা, তারপর আসি আমরা সামনে যাই। এখানে জনগণে যারা যোগসম শোষে মহাজন তাই কয়, ঠিক আছে, জনগণকে যারা যোগসম শোষে মহাজন তাই কয়, মানে কি মানে জনগণকে তারা জোকের মতো করে শুষে নেয়, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়? মহাজন। উদ্দীপকে লাল সালু উপন্যাসের মহাজনদের বৈশিষ্ট্য কি? এখানে মহাজনদের বৈশিষ্ট্য দেখো কোনটা? শোষক, তারা কিন্তু শোষক, তারা কি স্বার্থপর, মানবতা বিরোধী আসলে বলা যায় না ওই বড় সেন্সে, এটা কি সেটা হবে এক নাম্বারটা, ঠিক আছে, তারা কি শোষক ছিল, যেমন তোমার ধরো যে মজিদ, ওকে, তারপর তোমার হচ্ছে ব্যাপারী ছিল, তারা স্বার্থপর, বাট মানবতা বিরোধী আসলে ওইভাবে এক সেন্সে বলা যায় না। হ্যাঁ, তারপর দেখো এখানে রহিমা ভয় পায়, রহিমা আসলে কিসে ভয় পায়? খোদাকে, হ্যাঁ, রহিমা অবশ্যই খোদাকে ভয় পায়, রহিমা মাজারকেও ভয় পায়, রহিমা মজিদকেও ভয় পায়। রহিমা হচ্ছে একদম আইডিয়াল মানে ওয়াইফ মজিদের জন্য, মানে মজিদের আসলে যেরকম দরকার ছিল সেটাই কিন্তু সে পেয়েছে রহিমাকে, ঠিক আছে। তারপর দেখেন আমরা সামনে যাব, এখানে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়, এই কথার মধ্যে মজিদ চরিত্রে যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো অনুশোচনা বোধ। হ্যাঁ, এখানে কিন্তু একটা অনুশোচনা পাওয়া যায়,
ঠিক আছে, অস্তিত্ব রক্ষার প্রয়াস। মজিদ তো আসলে সবকিছু করেছিল কি, তার যে এক্সিস্টেন্সটাকে সে ধরে রাখার জন্য, হ্যাঁ, সবই কিন্তু করেছে। তারপর দেখো আত্মপক্ষ সমর্থন, সে কিন্তু নিজের আত্মপক্ষ সমর্থন করতেছে কিভাবে, দুনিয়ার জায়গাটাই তো খারাপ, এখানে যদি আমি খারাপ না হই আমি টিকবো কিভাবে, কথা আছে না যে যান বাঁচানোর জন্য সব ফরজ। মজিদ থেকে এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিছে, বুঝতে পেরেছ। তারপর আসো সামনে যাই, এখানে সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে, রূপক সাথে লাল সালু উপন্যাস সাথে কি মানে কার, রূপার সাথে, রূপক রূপার সাথে, এখানে রূপার সাথে আসলে কার মিল আছে, ঠিক আছে দেখো রহিমার, অবশ্যই রহিমা কিন্তু সন্তান চেয়েছিল। তারপর আমিনা কিন্তু সন্তান চেয়েছিল, জমিলা কিন্তু উপন্যাসে কোনো জায়গায় সন্তান চায় নাই। সো এখানে অ্যান্সার হবে কি 1 নাম্বারটা। তারপর হচ্ছে দেখো এখানে আহা খোদা যদি আমাকে পোলাপাইন দিত, এই কথা বিদীর্ণ অন্তর জাগ্রত হয় কি, ব্যথা বিদীর্ণ অন্তরে কি জাগ্রত হয় এই কথার মাধ্যমে। দেখো তো এখানে আমরা যদি দেখি যে রহিমার, আমিনার, মজিদের, এখানে আমরা দেখবো একটু কার কার মধ্যে এটা দেখো রহিমারও কিন্তু সন্তান চেয়েছে, মানে মজিদও কিন্তু চেয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু আমিনা কিন্তু একসাথে না। ওকে, আহা খোদা যদি আমাকে পোলাপাইন দিত, এটা কি মজিদ বলেছিল, এটা বলেছিল হচ্ছে মজিদ, আর মজিদের ওয়াইফকে রহিমা। সো এখানে অ্যান্সার এই দুইটা হবে। আমিনাও সন্তান চায়, কিন্তু এখানে আমিনা কিন্তু এই কনটেক্সটের না, ঠিক আছে, আমিনা অন্য কনটেক্সটের। আচ্ছা, তারপর আমরা দেখি একটু রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন। আসলে রহিমার কতটুকু প্রতিবাদ করার সুযোগ ছিল, এটাও কিন্তু একটা কথা, তাই না। এখানে অপশন দেখি আমরা, স্বামী ভক্তি, হ্যাঁ সে কিন্তু প্রচুর স্বামী ভক্ত একজন মানুষ। তারপর ধর্মনিষ্ঠা, সেটাকে কিন্তু ধর্মনিষ্ঠা হিসাবেও তোমার ব্যবহার করে সমাজের আনুগত্যকে সে আমরা ধরতে পারি না, ঠিক আছে। আমরা দেখি সমাজের প্রতি আনুগত্য আছে, কিন্তু স্বামী আর একটা বিয়ে করলে কিন্তু যে কোনো মহিলারই একটা ওরকম জেলাসি বলো, এনভি বলো, তারপর তার যে খারাপ লাগাটা, সেটা কিন্তু রহিমার মধ্যে কিন্তু সেই দিকগুলাও দেখা যায় না, বরঞ্চ সে তার যে মানে তার হাজব্যান্ড যে সেকেন্ড বিয়ে করে আসে জমিলাকে, সে কিন্তু তাকে নিজের ছোট বোনের মতো করেই বড় মানে তোমার ধরো যে হেল্প করেছে সব কাজে, ঠিক আছে। তারপর দেখেন এখানে মজিদ জমিলার মধ্যে খোদা ভীতি জাগাতে চায় যে কারণে, দেখো জমিলা কি প্রথমে তার ওয়াইফ ছিল কি রহিমা হচ্ছে একদম স্বামী ভক্ত, যা বললে তাই শুনতেছে, কিন্তু জমিলা কি একদম প্রথা বিরোধী, একদম ডিফারেন্ট, একদম আলাদা, সে কিন্তু মজিদকে মানতেই চাচ্ছে না, এটা কিন্তু মজিদের ভালো লাগতেছে না ব্যাপারটা, ঠিক আছে। সো এখানে দেখো সে জমিলাকে বশ করতে চায়, অবশ্যই চাচ্ছে, স্বীয় আধিপত্য বিস্তার করতে, হ্যাঁ সেটাও চাচ্ছে, স্রষ্টার সন্তুষ্টির জন্য এইসব কাজ করতে হয় না আসলে। সো এখানে অ্যান্সার কি এ নাম্বারটাই হবে। তারপর দেখো এখানে মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল কেন, মজিদ আসলে বেঁধে রেখেছিল কেন, মনে খোদার ভীতি জাগানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য। মেইনলি দেখো এখানে সে কাজটা করেছিল কি কারণে, মনে খোদার ভীতি জাগানোর জন্য, এটা কিন্তু হয় 1 নাম্বারটা। শাস্তি দেওয়ার জন্য আসলে ওইভাবে সে শাস্তি দিতে চায় নাই, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য, তার মধ্যে যে একটা বিদ্রোহী ভাব সেটাকে সে কি চায় নাই থাকুক, এখানে 2 হবে আসলে। সবগুলো স্লাইডে একটু খেয়াল রেখো, আসলে এটা হচ্ছে 1 2 সরি এখানে কি করলাম, এটা আমি 2 না, এটা হচ্ছে তোমার অন্যটা দাগে ফেলছে, দেখো এটা 1 3 হবে, জাস্ট এইটা খালি 2 আর 3 হবে, ঠিক আছে। সো এখানে দেখো এটা হবে 1 আর 3, ঠিক আছে, 1 আর 3। এখানে দেখো যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এই উক্তিটার তাৎপর্য কি। এইখানে আমরা দেখি অপশনগুলো যে নির্দ্বিধায় বিশ্বাস করা, বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা, অন্ধভাবে বিশ্বাস করা। উক্তিটা আসলে মজিদের, ঠিক আছে। নির্দ্বিধায় আসলে বিশ্বাস করা বলা যায় না, কারণ তাকে বিশ্বাস করে, কারণ তাকে কি বিশেষ একটা ক্ষমতার অধিকারী বলে মনে করে, দেন অন্ধভাবে বিশ্বাস করে আসলে। সে অ্যান্সার হবে কি 2 আর 3 এইটা, ওকে। তারপর দেখেন এখানে ধূর্তত্বহীন সাধারণ মানুষের অশিক্ষা ও ধর্মভীতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক্রি ও পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শোভা, স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতার অন্ধ। উদ্দীপকের শোভা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে রহিমা, ঠিক আছে। রহিমাও কিন্তু এরকম যে তোমার হচ্ছে মজিদ যা করে সে কিন্তু সেগুলোকে একদম অন্ধভাবে বিশ্বাস করে, ঠিক আছে, কোনো প্রশ্ন করে না তার বিরুদ্ধে। তারপর দেখো এখানে সেম উদ্দীপকে যে উদ্দীপকের তুহিন ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের অর্থ উপার্জনের কৌশলী হচ্ছে কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতারণা, হ্যাঁ উভয়ই কিন্তু প্রতারণা করে। তারপর দেখো এখানে
কৌশল, এখানে কিন্তু প্রভাব বিস্তার নাই দুজনের মধ্যে, ঠিক আছে, প্রতারণা আছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখি এখানে, দেখো ধরো যে ব্যাকুলতা আসলে মানে সে আসলে ব্যাকুল, মানে ব্যাকুলতা ওইভাবে ধরা যায় না, এখানে কি প্রভাব বিস্তার আর প্রতারণা এই দুইটাই হয়, ব্যাকুলতা আসলে ওইভাবে এখানে হয় না। তারা কি প্রতারণা করতেছে প্লাস প্রভাব বিস্তার করতেছে, ব্যাকুলতা আসলে ব্যাকুল হয়ে করতেছে কাজটা এমন না। সো 1 আর 2 এখানে অ্যান্সারটা হবে। আচ্ছা তারপর দেখো যে করিম মুন্সির স্ত্রী মোমেনা বেশ সহজ সরল, স্বামীর প্রতি তার বিশ্বাস আস্থা ও নির্ভরতা প্রবল, সাধারণ মানুষের সারল্য ও ক্ষুধাভীতিকে পুঁজি করে তার স্বামী তাবিজ বিক্রি করে এবং পানি পড়া দিয়ে অর্থ উপার্জন করে। উদ্দীপকের করিম মুন্সি ও লালসাল উপন্যাসের মজিদ উভয়ই ব্যবসার উৎস হলো কি? দেখো এখানে উভয়ের কি ব্যবসার উৎস, একটা হচ্ছে কি প্রতারণা, মানসিক সরলতা, ধর্মভীতি, তার মানে কি তিনটাই, সবগুলাই অ্যান্সার হবে আমাদের। এখানে দেখো ছোনু মিয়া তার বড় পরিবারের ভরণ পোষণ করতে না পেরে মিথ্যার আশ্রয় নেয়। একদিন রাতে সে তার বাড়ির সামনে একটি সাইনবোর্ড টাঙায়, সেখানে লেখা থাকে যে সে স্বপ্নলৌকিক ক্ষমতা পেয়েছে এবং এর দ্বারা সমস্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে। উদ্দীপকটি নিচের কোন রচনার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ? এখানে দেখো অবশ্যই লালসাল উপন্যাসের সাথে মিল রয়েছে বাকি সব কিছু হচ্ছে। তারপর এখানে দেখো যে সেই উদ্দীপকে এই সাদৃশ্যের কারণটা কি? মিথ্যার আশ্রয়, হ্যাঁ। ধর্ম ব্যবসা, হ্যাঁ। যাপিত জীবনের ভার সইতে না পারা, হ্যাঁ। সবগুলো আসলে মিলে যায়। তারপর দেখো যে ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল, তারপর সেম যে সে তার হাজবেন্ড হচ্ছে তোমার মানুষকে ঠকাচ্ছে, বাট সে হচ্ছে মানে একটু সহজ সরল। ওকে, সো এখানে লালসাল উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের মরিয়ম? অবশ্যই কার সাথে? রহিমার সাথে মিল রয়েছে, ঠিক আছে। এখানে দেখো যে উদ্দীপকের ফকির ও লালসাল উপন্যাসের মজিদ উভয়ের ব্যবসার উৎস হলো কি? প্রতারণা, মানুষের সরলতা, ধর্মভীতি। এই পয়েন্টগুলো না একটু লিখে রাখবে, তোমরা একটু লিখে রেখে প্র্যাকটিস করে যাবা, আলটিমেটলি এই পয়েন্টগুলোই পরীক্ষায় দিয়ে দিবে। এক্সট্রা তো পয়েন্ট বানানোর সুযোগ খুব বেশি নাই। এরপর দেখো এখানে, আচ্ছা আমরা শুরু করি। এখানে দেখো যে গ্রামে যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল প্রথমবার, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠতো। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। এখানে হোসেন মিয়া আর হচ্ছে লালসাল উপন্যাসের মজিদ উভয়ই কেমন ছিল? উভয় কিন্তু লোভী। দেখো এখানে কিন্তু তাকে কিন্তু লোভী, ভণ্ড আর ধার্মিক দেখানো হয়নি, আগন্তুক দুজনে, ঠিক আছে। স্ট্রেঞ্জার, দুজনে কি স্ট্রেঞ্জার মানে কি? দুজনে কি মানে এই গ্রাম অন্য জায়গা থেকে এসেছে, এখানে তার আগে ছিল না, তারা পরে সেখানে ঘাটে গিয়েছে। দেখো এখানে এই লালসাল উপন্যাসের মজিদ এর মতো হচ্ছে হোসেন মিয়া কেমন? এর মতো হচ্ছে ভাগ্যান্বেষী ছিল, সচ্ছল হয়েছে, সফল হয়েছে, সবগুলাই। সো অ্যান্সার হবে কি? সবগুলাই। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাজু গ্রামে ফিরে এলে বড় রাস্তার তেঁতুল গাছটির নিচে আস্তানা গড়ে তোলে। তার মাথায় জট, লাল লাল চোখ, সে নিজেকে অলৌকিক পুরুষ বলে পরিচয় দেয়। গ্রামের সরল বিশ্বাসী মূর্খ লোকেরা তার কাছে চিকিৎসা নেয়। অল্প দিনের মধ্যে সম্পদের প্রভাবে তাজু ফুলে ফেঁপে ওঠে। তার কাজে সহায় হয় প্রভাবশালী গ্রাম্য তরুণ জুলফিকার। তার ভয়ে তাজুর ভণ্ডামির প্রতিবাদ করে না কেউ, ঠিক আছে। দেখো এখানে উদ্দীপকের জুলফিকার কি হেল্প করতেছে না? সো জুলফিকারের সাথে মিল আছে কার? অবশ্যই খালেক ব্যাপারীর। খালেক ব্যাপারী কি রহিমের কাজে, সরি মসজিদের কাজে কি সে সাপোর্ট দেয় না? তাকে গ্রামে সব কিছু থেকে সে বাঁচায় না? তাকে তার বিরুদ্ধে কিন্তু কেউ কিছু বলতে পারবে না। কেন? কারণ এখানে কে আছে? কারণ এখানে মসজিদ ব্যাপারী আছে, সরি খালেক ব্যাপারী আছে। দেখো এখানে আবার আমাদের সেই উদ্দীপকে লালসালুর মসজিদ চরিত্রের কোন দিকটি তার স্পষ্ট নয়, তাহলে দেখো অস্তিত্বকামী, হ্যাঁ সে কিন্তু অস্তিত্বকামী। দারিদ্র, হ্যাঁ দারিদ্র, দ্রুততা, হ্যাঁ। সো লিবিডো, সেখানে যে এক্সট্রাটা আছে সেটাই তুমি দাগায় দিবা। এখানে যাই থাকুক, যেটা দিয়ে থাকুক, এরকম না মিললে ওইটা দাগায় দিবা। তারপর দেখো কানিজের বাবা মার মধ্যে সারাদিন দ্বন্দ্ব লেগেই থাকে। তাদের এই দ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চেয়ারম্যানের লোলুপ দৃষ্টি পরিবারটিকে ধ্বংস করে দেয়। উদ্দীপকের পরিবারটি ধ্বংসের দিকে লালসাল উপন্যাসের তাহেরের বাপ মার সংসার ধ্বংসের দিকে তাৎপর্য বহন করে থাকি। প্রথমত হচ্ছে ক্ষমতার প্রভাব, ঠিক আছে, এইটা দেওয়া আছে এইটা। তারপর আছে কি অর্থনৈতিক প্রভাব, আর হচ্ছে ধর্মীয় গোড়ামি, ঠিক আছে। সো এখানে মেইনলি তোমার ক্ষমতার প্রভাবটাই হচ্ছে
অর্থনৈতিক প্রভাব আমরা এখানে খেয়াল করতেছি না, আর ধর্মীয় গোঁড়ামিটা। সো এখানে 1 আর 3 এই দুইটা অ্যান্সারটা হবে। তারপর দেখো, সেই উদ্দীপকেই সজ্ঞানে না জানলেও তারা একারটা, তাদের পথ এক। এখানে কি প্রকাশ পেয়েছে দেখো, এখানে খালেক আর মজিদ, ঠিক আছে, খালেক ব্যাপারে মজিদের যে ব্যাপারটা তাদের মধ্যে কেন, কারণ তারা দুজনেই কি মানে ধরো মজিদ কি খালেক ব্যাপারীকে সাপোর্ট দিচ্ছে, খালেক ব্যাপারী কি মজিদকে সাপোর্ট দিচ্ছে, দুজনে এখানে একটা কন্ট্রোল তৈরি করেছে। প্রাগপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের মানুষেরা তার কাছে আসতে শুরু করলে পুরোহিত নিজে যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল আছে? এটা হচ্ছে তোমার দেখো, আওয়ালপুরে কিন্তু একজন পীর এসেছিল, ঠিক আছে, এই পীর আসার পরে তখন গ্রামের পুরোহিত ভয় পাইছে না, মানে মজিদ ভয় পাইছে না, সেখানে কি হবে অ্যান্সার মজিদ, ঠিক আছে। তারপর দেখো এখানে যে এই মিলের কারণ কি, এই মিলের যে কারণটা, সেই কারণটা হচ্ছে দেখো, দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, হ্যাঁ চিরস্থায়ী হয় হয় নয় আর কি, এটা হবে দুর্বলের ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ঠিক আছে। তারপর ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, এইটা হবে প্রতিপক্ষের আবির্ভাব, এইটা হবে। সো এখানে অ্যান্সার দেখো, এখানে হয় যেহেতু আছে সেটা হবে না, সো এখানে আমাদের অ্যান্সার হবে কি 2 আর 3, ঠিক আছে, এখানে হবে কি 2 আর 3, যে যেটা আমরা মারবো সেটাই হয়ে যাবে। তারপর দেখো যে লক্ষ্মীপুর গ্রামে নাকি এক সন্ন্যাসীর আগমন ঘটেছে। এই সন্ন্যাসী নাকি চোখের পলকে অন্য গ্রামে যেতে পারে, বাতাসের গতি থামাতে পারে। এখানে উদ্দীপকের সন্ন্যাসী লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে মিল করিয়ে দেয়? সে হচ্ছে আওয়ালপুরের পীর। সে কি হুট করে আওয়ালপুরের পীর আসছে, তখন কি মজিদ ভয় পেয়ে গেছে, তাই না, এসব শুনে। তারপর দেখেন এখানে সেই উদ্দীপকের লাল সালু উপন্যাসের সাথে মিল কি? দেখো, পীর সাহেব সূর্যকে ধরে রাখতে পারেন, হ্যাঁ পীর সাহেব এখানে বলা হয়েছিল। তারপর তিনি হুকুম না দিলেন আমাদের সময় গড়ায় না, হ্যাঁ এটা শুধু 1 আর 2 হবে, ঠিক আছে, এটা শুধু হবে কি 1 আর 2 এইটা। আর তিনি মুসলিমদের জান্নাত প্রবেশ, এটা কিন্তু বলা হয় না একবারও উদ্দীপকে। আচ্ছা, তারপর আসো যাই আমরা। আফজাল মিয়ার স্ত্রী হালিমা পরপর 3টি কন্যা সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান লাভের আশায় খ্যাতিমান পীর জুনায়েদ আলী কুতুব শাহী দরবারে গমন করেন। পীর কুতুব শাহী 1 বোতল পোড়া পানি দিয়ে বলেন যে এই পোড়া পানি খেয়ে তার যদি পুত্র সন্তান না হয় বুঝতে হবে সে পাপী। হালিমা যথারীতি 4th কন্যা জন্ম দেয় এবং স্বামীর রোশানলে পড়ে, ঠিক আছে। উদ্দীপক আসল উপন্যাসে প্রকাশিত ভাব কি? এখানে কি অন্ধবিশ্বাস আছে, ধর্মীয় গোঁড়ামি আছে, পীর প্রথা আছে, এগুলো সবগুলাই আছে। তারপর দেখো যে জ্যোতিষশাস্ত্রবিদ হরনাথ বসু মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দ্রষ্টা বলেই সোনাপুর গ্রামের মানুষ বিশ্বাস করে। বিপদে আপদে রোগে সুখে সোনাপুর গ্রামবাসী অনেক টাকা খরচ করে ভাগ্য গণনা করিয়ে হরনাথ বসুর নিকট হতেই রত্নপাথর গ্রহণ করে। গ্রামের রাজীব কিন্তু এই হরনাথের অলৌকিকতায় বিশ্বাস করে না। সো এখানে উদ্দীপকের সোনাপুর এবং লাল সালু উপন্যাসের মোহাম্মদনগরের গ্রামবাসীর প্রতারিত হওয়ার কারণ কি? ঠিক আছে, দেখো এখানে দেখো উদ্দীপকের সোনাপুর আর লাল সালু উপন্যাসের মোহাম্মদনগরের গ্রামবাসী তারা কার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে প্রতারিত হচ্ছে। এখানে কি, এখানে হচ্ছে মজিদ, ঠিক আছে, তাদের প্রতারিত হওয়ার কারণটা কে? সে হচ্ছে মজিদ, ওকে। আর যদি এখানে বললো তোমার যে এই যে হচ্ছে তোমার বিশ্বাস করে না, ঠিক আছে, রাজীব, সে রাজীবের সাথে আমরা কার মিল পাবো? সে হচ্ছে আক্কাস, ঠিক আছে। এরপর দেখো এখানে সেই উদ্দীপকের সোনাপুর এবং লাল সালু উপন্যাসের প্রতারিত হওয়ার কারণ কি? এখানে তুমি পাবা হচ্ছে ধর্মবিশ্বাস, অজ্ঞতা, উগ্র সংস্কার, অন্ধ ভাগ্য বিশ্বাস, এগুলো সবগুলোই কিন্তু হয়, ঠিক আছে। তারপর দেখো এখানে নিচু একটা জায়গায় ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পর চেয়ারম্যান সাহেব এখানে একটা বিরাট মার্কেট তৈরি করলো, ঠিক আছে। সেখানে এই যে উদ্দীপকের চেয়ারম্যান, সে লাল সালু উপন্যাসে কার সাথে মিল আছে, কাকে প্রতিনিধিত্ব করে? সে হচ্ছে মজিদকে, ঠিক আছে, মজিদকে প্রতিনিধিত্ব করতেছে। এরপর এখানে দেখো যে উদ্দীপকের চেয়ারম্যানের উদ্দেশ্য লাল সালু উপন্যাসের কোন বিষয়টিতে প্রকাশিত হয়েছে?
এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে চেয়ারম্যান আর লাল সালু উপন্যাসের মজিদ, মজিদ কি চায়, তার যে স্বার্থ, হ্যাঁ, সে তার স্বার্থের জন্য কি আক্কাসকে স্কুল তৈরি করতে দেয় না, ঠিক আছে। এদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাচ্ছি কি নিজের স্বার্থের জন্য খেলার মাঠ তৈরি করতে দিচ্ছে না। সেখানে কি স্বনির্ভরতা হচ্ছে না, ধর্মান্ধতা হচ্ছে না, আত্মপ্রচারণা হচ্ছে না। এখানে অ্যান্সারটা হবে কি স্বার্থপরতা, ঠিক আছে। তারপর দেখো এখানে যে গ্রামের মানুষের চিকিৎসাহীনতার কথা বিবেচনা করে প্রবাসী বিত্তবান তরুণ স্বপন একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকলের সাথে যোগাযোগ শুরু করলে গ্রামের হাতুড়ে ডাক্তার আর কবিরাজ কোট কৌশলে স্বপনকে নানাভাবে হেনস্থা করে। এখানে উদ্দীপকের স্বপন লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে ধারণ করতেছে? সে হচ্ছে আক্কাস, ঠিক আছে। আক্কাস কি তৈরি করতে চায়? আক্কাস তৈরি করতে চায় কি একটা স্কুল গ্রামে। এখন যদি তুমি স্কুল তৈরি করো, বাচ্চারা শিক্ষিত হবে, শিক্ষিত হলে তারা তো মসজিদের কৌশল ধরে ফেলতে পারবে। সো সে কারণে কি এখানে তোমার মসজিদ কিন্তু আকাশকে স্কুল তৈরি করতে দিবে না, সে কারণে কিন্তু তাকে নানাভাবে অপদস্থ করে। ওকে, তারপর দেখো এখানে গ্রামের মানুষের চিকিৎসা, আচ্ছা এখানে সেম উদ্দীপকে প্রকাশিত হয়েছে লাল সালু উপন্যাসের কি? উদ্দীপকে কিন্তু স্বার্থান্ধতা, ঠিক আছে। লাল সালু উপন্যাসের স্বার্থান্ধতা যেটা আছে সেটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, খুব ইজিলি বুঝতে পারতেছি এটা আমরা। তারপর দেখো খেয়াঘাটের ইজারাদারদের প্রবল ষড়যন্ত্রের মুখে গ্রামে প্রভাবশালীদের পরামর্শে নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দিতে বাধ্য হলো নবনির্বাচিত চেয়ারম্যান সৌরভ। এখানে উদ্দীপকে গ্রামের প্রভাবশালীদের লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে মিল করিয়ে দেয়? দেখো মানে মনে করিয়ে দেয়। তুমি এখানে দেখো আমরা যদি চেয়ারম্যান সৌরভের সাথে দেখতাম সেটা কি হইতো? খালেক ব্যাপারী, ঠিক আছে। কিন্তু এখানে প্রভাবশালী কে? লাল সালু উপন্যাসে কিন্তু প্রভাবশালী মজিদ, ঠিক আছে। সেই কিন্তু সবকিছু করা আছে খালেক ব্যাপারীকে দিয়ে। তারপর দেখো সেই উদ্দীপকের চেয়ারম্যান সৌরভ এবং লাল সালু উপন্যাসের আক্কাস চরিত্রটি কিসের প্রেক্ষাপটে তুলনীয়? সেটা হচ্ছে কি তোমার সমাজসেবা। আক্কাস স্কুল তৈরি করতে চেয়েছিল কিন্তু মজিদ তাই করতে দিল না, সে কিন্তু সমাজসেবা করতে চেয়েছিল। হ্যাঁ, তারপর দেখেন একটু সামনে যাই আমরা। জলবসন্ত রোগে আক্রান্ত ছোট ছেলের চিকিৎসার জন্য সুমন বাবু মনোহরি বৈদ্যের কাছ থেকে পানি পোড়া ও নিম পাতা নিয়ে আসেন। কলেজ পড়ুয়া বড় ছেলে রাজীব ছোট ভাইকে হাসপাতালে নিতে চাইলে পিতার একগুঁয়েমির কাছে সে ব্যর্থ হয়ে যায়। উদ্দীপকে রাজীবের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল আছে? সে কি আক্কাস? আক্কাস কি মডার্ন ম্যান না? সে কি করতে চায়? সে একটা স্কুল বানাতে চায়। এখানে রাজীব মডার্ন ম্যান, সে হাসপাতালে নিতে চায়, ঠিক আছে। এখানে তাদের কি মিল। এরপর দেখো সেই উদ্দীপকেই উক্ত চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কি? কুসংস্কার মুক্ততা, ঠিক আছে। তাদের মধ্যে কি কুসংস্কারটা নাই, সুপারস্টিশনটা নাই, ঠিক আছে। তারপর দেখো এখানে বাল্য বিবাহ বিরোধী আন্দোলন গড়ে তুলতে গিয়ে শিক্ষিত যুবক রিয়াজ গ্রাম্য মাতব্বরের কাছে লাঞ্ছনার শিকার হলো, কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। উদ্দীপকের রিয়াজ লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? এটাও কিন্তু আক্কাস হবে, ঠিক আছে। সো আক্কাসকে নিয়ে কিন্তু তোমার এমসিকিউ বলো সিকিউ বলো অনেক কিছুই কিন্তু আসে। হ্যাঁ, সে একটা মডার্ন একটা টাইমের কিন্তু একটা ধারণা দিয়ে যায়। বাল্যবিবাহ বিরোধী সেম উদ্দীপক রিয়াজ এবং উদ্দীপকের সেই চরিত্রে লাঞ্ছনার কারণ কি? কারণ হচ্ছে কি অপশক্তির প্রভাব। অপশক্তির প্রভাবে কি কি আছে এখানে? অন্ধবিশ্বাস, ধর্মান্ধতা, ঠিক আছে, মানুষের সরলতা। এই কয়েকটা জিনিস কিন্তু তোমার মাথায় রাখতে হবে, কিওয়ার্ড। অন্ধবিশ্বাস বলো, তারপর কি ধর্মান্ধতা বলো, মানুষের সরলতা বলো। এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিকমতো মাথায় রাখতে পারো তাহলে হচ্ছে তুমি ভালো করতে পারবা। তারপর এখানে দেখো যে প্রবাসী বিত্তবান তরুণ সজল গ্রামের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনের সুবিধার্থে নদীতে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ শুরু করলে নদীর ঘাটে ইজারাদারদের সজলকে নানাভাবে হেনস্থা করে। এখানে উদ্দীপকের কোন চরিত্রকে মিলিয়ে দিবে, মানে মনে করিয়ে দিবে? সেটা কি আক্কাস। এখানেও কিন্তু আক্কাস। আক্কাসকে নিয়ে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসছে, সো এটা তোমরা ভালো মতো খেয়াল রাখবা, এবারও আসবে। তারপর দেখো সেই উদ্দীপকে প্রকাশিত হয়েছে লাল সালু উপন্যাসের কি? স্বার্থান্ধতা। এই সেম জিনিসটাই, এই স্বার্থান্ধতা দিয়ে কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আর তুমি যদি এখানে কিন্তু কুসংস্কার তাকাই দিও না, ঠিক আছে। তোমার বুঝতে হবে তোমার উপন্যাস থেকে আসছে মানে যে অ্যান্সার কুসংস্কার হবে, অন্ধ ধর্মবিশ্বাস হবে এমন না কিন্তু, ঠিক আছে। তোমার বুঝতে হবে সেখানে কি চাচ্ছে। বেচারার একটা বেশ দুঃখ ছিল, ছেলে বলে নেই, সৌদামিনীর স্বামী স্থির করলো আরো একটি বিয়ে যুক্তিযুক্ত, অত্যন্ত চেষ্টা করে দেখা যাক, বংশ তো গুম করে দেওয়া চলে না। উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান? ঠিক আছে, এটা কিন্তু মজিদের কি প্রথম বিয়ে করলো কাকে? রহিমাকে। মজিদ প্রথম বিয়ে করলো কাকে? রহিমাকে। রহিমার কোনো সন্তান হলো না, সে কিন্তু আবার কাকে বিয়ে করলো? এই জন্য সেকেন্ড টাইম সে কিন্তু জমিলাকে বিয়ে করতেছে, ঠিক আছে। ওকে।
তারপর দেখো সেই উদ্দীপকে উদ্দীপক এবং লাল সাহেব উপন্যাসে আমাদের সমাজে কোন অসঙ্গতি বিদ্যমান। এখানে হচ্ছে দেওয়া হচ্ছে কি বহু বিবাহটা, ঠিক আছে। আমাদের এই সমাজে কি দেখো এই যে বহু বিবাহটা, এটা কিন্তু খুবই মানে তোমার সমস্যা বলতে কি যে এখানে ইচ্ছা মতো পলিগামি যেটাকে আমরা বলি, এটা কিন্তু খুবই প্রবলেম ছিল একটা টাইমে। বর্তমানে আমাদের দেশে এটা কিন্তু একটু প্রবলেমটা সলভ হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা টাইমে প্রচুর একটা প্রবলেমের জিনিস ছিল, ঠিক আছে। সো আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলো এখানে, মানে সেই স্লাইড আসলে কিন্তু ভালো লাগে, তাই না? সো দেখো এখানে আমাদের তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, 25 না শুধু 25, 26 যারাই আছো না কেন, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, তোমাদের জন্য কি আমাদের এই মানবিক আর বিভাগ পরিবর্তনের জন্য আমরা কিন্তু একটা চমৎকার কোর্স এনেছি, ভার্সিটি বিজয় 2.0। এই কোর্সে আমাদের অনেকগুলো ক্লাস হবে, অনেকগুলো পরীক্ষা হবে, ডিটেলস সব দেওয়া আছে। আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমার, তুমি চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।